সেদিন বাইরে ছিল অমাবস্যা। এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে কবরস্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, এ কি, এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুতই তার চেহারা বদলে ফেলে। ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন আপনাদের সকলের পছন্দের হরর শো প্রেত। সাথে আছে আমি জেফরি খান এবং প্রেতের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত করছি। আজকে থাকছে প্রেতের ৪র্থ এপিসোড এবং আজকের এপিসোডটা অনেক ইন্টারেস্টিং এবং জমজমাট ঘটনায় ভরপুর থাকতে যাচ্ছে। আপনাদেরকে শুরুতেই বলতে চাই যে প্রেত কিন্তু এক্সক্লুসিভ একটা হরর শো, যা কিনা স্বাধীন অ্যাপসে পডকাস্ট করা হয় এবং যারা যারা প্রেত শুনেননি এখন পর্যন্ত তারা কিন্তু টিউন করতে পারেন স্বাধীন মিউজিকে, এবং স্বাধীন মিউজিকেই প্রেত এক্সক্লুসিভ শোটা পডকাস্ট করা হয়। আর এই চ্যানেলটা আমার নিজের চ্যানেল এবং প্রেতের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আপনারা যদি প্রেতে ঘটনা পাঠাতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে তা হচ্ছে আমাদের একটা ইমেল আইডি আছে, which is pretbydjeffreykhan@gmail.com, pretjeffreykan@gmail.com। দ্যাটস ইট। আপনারা ঘটনা পাঠিয়ে দিবেন এবং অবশ্যই ইউনিক স্টোরি হতেই হবে। আশা করছি আপনারা ঘটনা পাঠিয়ে দিলে ঘটনাটি সিলেকশনে চলে যাবে। কথা বাড়াবো না, আমরা প্রথম ঘটনায় চলে যাচ্ছি। আশা করছি প্রথম ঘটনাটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। চলে যাচ্ছি ঘটনায়। এখন যে ঘটনাটি শেয়ার করবো মূলত একটি গল্প। আশা করছি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং আশা করছি যদি ভালো লেগে যায় তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো গল্পটি। এবং বেশ লম্বা একটা স্টোরি হতে যাচ্ছে এটা। চলে যায় এই ঘটনায়। গভীর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবেন না, কারো নজর লেগে যেতে পারে। মোবাইলে শুধুমাত্র একটি মেসেজ এসেছে একটা প্রাইভেট নাম্বার থেকে। কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে তা জানি না। আর আমি গভীর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি, এই লোকটা জানলই বা কিভাবে? বিড়বিড় করতে করতে আবারও ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। কেমন একটা নিশ্চুপ পরিবেশ, কিন্তু মুহূর্তের মধ্যে পরিবেশটা উত্তাল পাথাল লেগে গেল রীতিমতো। বাজারের মন্দিরের দিক থেকে একটা গরু ডাকার আওয়াজ আসছে, যেন গরুটিকে কেউ পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। ভয়ে আমার রীতিমতো গলাটা শুকিয়ে উঠলো। সামনের দিকে ঝুঁকে রাস্তার দিকে তাকাতেই দেখি আমাদের বিল্ডিং এর সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তার হাত ধরে আর একটা ছোট্ট বাচ্চা। মহিলার চুলগুলো মুখের উপরের সামনে ছড়ানো। পাশের বাড়ির গেটের দিকে তাকাতেই দেখি একই চিত্র। আমার মাথায় সে সময় কোনো কিছুই কাজ করছিল না। সারাদিন কঠোর পরিশ্রম করে না ঘুমিয়ে রাতের জাগার কারণে আমার হ্যালুসিনেশন হতে পারে, এটা ভেবেই আমার রুমে চলে আসলাম। আমি সকালে এক কাপ কফি হাতে নিয়ে ব্যালকনিতে যেতেই নিচে অনেকগুলো মানুষ আনাগোনা দেখতে পাই। দেখি একটা ভ্যানে করে একটা মানুষের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনা পরিষ্কার করে বোঝার জন্য নিচে নেমে গেলাম। একটা মহিলাকে জিজ্ঞেস করতেই বলে উঠলো, আবা আপনি বাইরের মানুষ, দুদিন হলো ঘর ভাড়া নিয়েছেন, এগুলো শুনে খামাকা ভয় পাবেন, তার চেয়ে বরং না শোনাই ভালো। আমি বললাম, তবু আবা বলেন না। ওই মহিলা তখন বলে উঠলো, রাতে কি আপনি গরু ডাকার আওয়াজ শুনেছিলেন? আমি বললাম, হ্যাঁ রাত 2টোর দিকে শুনেছি। মহিলাটা বলে উঠলেন, রাস্তার দিকে তাকাইছিলেন নাকি? আমি বললাম, রাস্তার দিকে তাকিয়েছি। দেখি প্রতি ঘরের সামনে সামনে একটা মহিলা এবং একটি বাচ্চা দাঁড়িয়ে আছে। আমি বললাম, রাস্তার দিকে তাকিয়ে দেখি প্রতিটা ঘরের সামনে একজন করে মহিলা ও একটি বাচ্চা দাঁড়িয়ে আছে। মহিলাটা বলে উঠলেন, আপা বলেন কি? আপনারা তো দেখি খুব সাহস, আর খবরদার দাঁড়াবেন না ওখানে। আমি বললাম, এই লাশের সাথে এগুলো সম্পর্কে কি সেটা আগে বলেন।
তখন ওই মহিলা বলে উঠলো, প্রতি অমাবস্যার রাতে ওই মন্দিরটার দিক থেকে গরু ডাকার আওয়াজ আসে, আর পরের দিন সকালে মন্দিরের বটগাছ তলাতে একটা লাশ পাওয়া যায়, একটা নগ্ন পোড়া লাশ ওখান পড়ে থাকতে দেখা যায়, কিন্তু কোনো ছাই বা কোনো কিছুই পাওয়া যায় না। আজ 2 বছর হলো মন্দিরটাতে এভাবে লাশ পাওয়া যাচ্ছে, কেউ সাহস করে গরু ডাকার আসল রহস্য বের করতে পারেনি। একদিন আমরা চিন্তা করলাম সবাই মিলে বের হব, দেখবো কি হয়েছে। তখন গেটের সামনে একটা মহিলা ও একটি বাচ্চা ভূত দেখি সবাই। মহিলার মুখ এতটাই বিভৎস ছিল যা দেখে বোঝাতে পারবো না আপনাকে কতটা ভয়ঙ্কর ছিল। সে থেকে কেউ আর সাহস করে এগুই না আমরা। মহিলার কথা শুনে আমার স্মৃতিমতো গলা শুকিয়ে এলো। একে তো নতুন এলাকা, তারপরে এরকম অভিজ্ঞতা হবে জীবনে ভাবতেই পারিনি। বাড়ির কাছে হলে মাকে কাছে রাখতাম, কিন্তু এটা তো অনেক দূরে। সকালে নাস্তা করে অফিসে চলে আসলাম, কাজে মন বসাতে পারছিলাম না। সেটা দেখে আমার একজন কলিগ আমাকে বলল, শোনা, তোমাকে বেশ চিন্তিত দেখাচ্ছে, নতুন বাসার কোনো সমস্যা হচ্ছে নাকি? আমি বললাম, না মাহিম, আমি অন্য একটা বিষয় নিয়ে আসলে চিন্তিত। আচ্ছা, আপনার বাসা কোথায়? মাহিম তখন বলে উঠলো, আপনার বাসা থেকে 1 কিলোমিটার দূরে। কিন্তু কেন বলুন তো? আমি বললাম, না মানে আমার বাসার পাশে মন্দিরটিতে গতকাল একটা লাশ পাওয়া গিয়েছে, জানেন কি আপনি? মাহিম বলে উঠলো, এইটা আর নতুন কি? এখানে 6 মাস ধরে আছি, 6 মাসে 6টা লাশ পাওয়া গেছে শুনেছি। পুলিশ কতবার যে অভিযান করেছে কিচ্ছু পায় না, কোনো প্রমাণও মিলছে না হত্যার। সবাই ধারণা করে মন্দিরে যেসব মানুষের লাশ পোড়ানো হয় সে লাশগুলো প্রতিশোধ নিচ্ছে হয়তোবা। আমি বললাম, লাশগুলো তো ছাই হচ্ছে না, শুধু তেলে ভাজা মাংসের মতো পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমার কেমন জানি লাগছে বিষয়টা, বুঝলে? মাহিম তখন বলে উঠলো, অফিসে মন্দিরের কথা আলোচনা করা নিষেধ, তবু আপনাকে বললাম বেশি মাথা ঘাটিয়েন না, বুঝলেন? প্রথমত নতুন জায়গায় এসেছেন, দ্বিতীয়ত মেয়ে মানুষ, এসব গড়ানোর দরকার নেই, বুঝলেন? ভয় পাবেন খালি খালি। অফিস থেকে বাড়িতে এসে সেদিন গুগল ম্যাপে সার্চ দিয়ে এলাকাটি দেখে নিলাম ভালো করে। মন্দিরটা একেবারে এলাকার শেষের দিকে। 400 বছর আগের পুরনো একটা মন্দির আছে, অনেক জনপ্রিয় মন্দির, তাই সাহস করে হয়তোবা প্রশাসন কিছু করতে পারে না। মন্দিরের ওপাশটাতে শুধু মাঠ আর মাঠ, 2-1 বাড়ি এই এলাকায়। বিষয়টি নিয়ে ভাবছি, তখনই সে প্রাইভেট নাম্বার থেকে একটা মেসেজ এলো, আজ রাতে দাঁড়িয়ে থাকবেন, আপনাকে দেখার অনেক ইচ্ছা জাগছে। অপরিচিত কোনো জিনিস যদি সারপ্রাইজ হয়ে লাইফে আসে তাহলে সেটা দেখার কিন্তু প্রবল ইচ্ছা সবার মধ্যেই থাকে, আমার মধ্যেও করছিল। তাই আমি সেদিনও বারান্দায় গিয়ে দাঁড়ালাম, কিন্তু একটু লুকিয়ে থাকার চেষ্টা করলাম। সেটাতে সাকসেসফুল হলাম আমি। একটু পরেই দেখি মাথার টুপি পরা একটা 27 থেকে 28 বছরের যুবক আমার ব্যালকনির দিকে বারবার তাকাচ্ছে। রাস্তার আলোতে যতটুকু দেখা গেল তাতে অপরিচিত মনে হলো। এবার আমি সোজা হয়ে দাঁড়ালাম। কিছুদূর গিয়ে লোকটা আবারও বাড়িতে ঢুকে গেল। এভাবে প্রায় 20 দিন মতো আমি লোকটাকে ফলো করলাম। প্রতিদিন লোকটা ওই বাড়িতে ঢোকে এবং ঠিক রাত 2টাতে। লোকটা কে জানার জন্য আমি একবার শুক্রবার ওই বাড়িতে চলে গেলাম, যেখানে প্রতিদিন অপরিচিত লোকটি ঢোকে। বাসার কলিং বেল চাপতেই একটা মধ্যবয়স্ক মহিলা বেরিয়ে এলো। আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি। মহিলা বললো, ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি কে? আমি বললাম, আন্টি, আমি ওই পাশের বিল্ডিং এ ভাড়াটিয়া, আজ 25 দিন যাবত এখানে এসেছি। মহিলা বলে উঠলেন, আমার কাছে কি দরকার? আমি বললাম, আন্টি মানে আপনার কি 27-28 বছরের কোনো ছেলে আছে? মহিলাটা বললেন, কেন মা? আমি বললাম, না মানে একটু জানতে চাচ্ছিলাম, প্রতিদিন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি আর তাকে এই বাড়িতে ঢুকতে দেখি, তাই জানতে ইচ্ছে হলো আর কি। মহিলা তখন বলে উঠলো, তুমি নিশ্চিত সে যে বাড়িতে ঢোকে? আমি বললাম, হ্যাঁ আন্টি, আমি নিজের চোখে দেখেছি। মহিলা তখন বলে উঠলো, কিন্তু মা, আমার ছেলে তো 7 মাস আগে মারা গিয়েছে, আমি এই বাড়িতে একা একা থাকি। আমি তখন বললাম, কি? তারা আমি কাকে বাড়িতে ঢুকতে দেখি? আমাকে মেসেজ দেয় কে? মহিলা তখন বললেন, তা তো জানি না, কোনো একটা ভুল হচ্ছে তাহলে তোমার। নতুন এই জায়গায় এসে এভাবে একের পর এক ধাক্কা খাবো আমি জীবনেও ভাবিনি। নিজেকে সামনে নিয়ে আন্টির থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাসায় এসে মাহিমকে ফোন করে আমার বাসায় আসতে বললাম। মাহিম বলল, কি হয়েছে সুমনা? মাহিমকে সমস্ত ঘটনা খুলে বললাম। সে আমাকে রাগ করলো। আমি এই বিষয়টাতে কেমন মাথা ঘামাচ্ছি তাই নাকি আমার সাথে এমনটা করছে। আমি মাহিমকে মেসেজ দেখাতে গেলাম, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, মোবাইলে একটা মেসেজও দেখতে পেলাম না। আমাকে কিছু সময় সান্ত্বনা দিয়ে মাহিম চলে গেল। আবারও আরেকটি অমাবস্যার রাত চলে আসলো। সেদিন নিচের বাসার সবাই এসে আমাকে সতর্ক করে দিয়ে চলে গেল। এই রাতে যেন বারান্দায় না যাই আমি। রাতে ফেসবুক করতে করতে কখন যে রাত 1টা বেজে গিয়েছে খেয়াল করিনি। হঠাৎ সেই ভয়ঙ্কর শব্দ, মনে হচ্ছে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। পরিবেশটা কেমন যেন ভারী হয়ে এলো এবং ভয়ঙ্কর হয়ে গেল। ভয়ে রীতিমতো আমার গায়ে লোম দাঁড়িয়ে গেল। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কোনো মতেই 2 চোখের পাতা এক করতে পারছিলাম না। ভয়ঙ্কর এক রাত পার করার পরে সকলে উঠে যথারীতি একটা লাশ পাওয়ার খবর শুনলাম। এবার আর ভয় না পেয়ে লাশের কাছে চলে গেলাম। একদম বিভৎস একটা অবস্থা। মাথার ভেতরে শুধু একটাই ঘটনা ঘুরতে লাগলো, আবার সেই আগের মতো হবে না তো?
এবার অফিস থেকে 3 দিনের ছুটি নিলাম। ছুটি নিয়ে সোজা চলে গেলাম থানায়। থানার ওসিকে মন্দিরের লাশের কথা জিজ্ঞেস করতেই আমার কথা পাশ কাটিয়ে যেতে লাগলো। কোনোভাবেই সে আমার সাথে এই বিষয়ে কথা বলতে প্রস্তুত নয়। আমি থানা থেকে বিষণ্ণ মন নিয়ে বেরিয়ে আসছিলাম, তখন এক মহিলা কনস্টেবল আমাকে ডাক দিল। তার কাছে যেতে বলল, আপনি কি মন্দিরের লাশের কথা শুনতে চাচ্ছেন? কিন্তু কেন? আমি বললাম, এই ভয়ঙ্কর মৃত্যু আমার ঘুম কেড়ে নিয়েছে, আমি এর পোস্টমর্টম রিপোর্ট দেখতে চাচ্ছিলাম। তখন ওই মহিলা বললেন, আমি আপনাকে দেখাতে পারি যদি আপনি কাউকে না বলেন। এরকম ভালো মানুষ পাওয়া মুশকিল। তাই তাকে বললাম, কি যে বলেন, আপনি আমার উপকার করবেন আর আমি সবাইকে বলে দেব, এটা কিভাবে সম্ভব? তিনি আমাকে সন্ধ্যের পরে একটা জায়গায় আসতে বললেন। যথাসময় তিনি চলে আসলেন এবং আমাকে সবগুলো লাশের পোস্টমর্টম রিপোর্ট দেখালেন। আশ্চর্য হলেও এটা সত্য যে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, না আছে কোনো হাতের ছাপ, শুধু আগুনের তাপের সাহায্যে তাকে হত্যা করা হয়েছে। এই পর্যন্ত 8টা লাশ পাওয়া গেছে, সবগুলো একই রকম। আমি জিজ্ঞেস করলাম, আপনার লাশের পরিচয় কি বের করতে পেরেছেন? মহিলাটা বলে উঠলো, হ্যাঁ, সবগুলো লাশের পরিচয় আমরা বের করেছি। সবাই 20 থেকে 25 বছরের যুবক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে 8 জন মানুষ মারা গিয়েছে, তারা সবাই একই কলেজে পড়াশোনা করতো। আমি বললাম, কি বলেন এসব? মহিলাটা বলে উঠলেন, আর তারা একে অপরের বন্ধু ছিল। তাদের এই বন্ধু মহলে 2 জন আছে, 10 জনের বন্ধুত্ব ছিল, এখান থেকে 2 জন আছে। মাথাটাতে অসহ্য যন্ত্রণা করছিল। মাহিমকে ফোন দিলাম যাতে এসে আমাকে নিয়ে যায়। মাহিমকে এবারও সব বললাম। মাহিম আমাকে একটা কথা বলল, যেটা শুনে আমি রীতিমতো আতঙ্কিত হয়ে গেলাম। অমাবস্যার রাতে যে মহিলাটিকে বাচ্চা সহ দেখা যায়, সেই মহিলাটি আরো 1 বছর আগে মারা গিয়েছে। শরীর প্রচন্ড খারাপ হয়ে যায় মাহিমের কথা শুনে। মাথাটা রীতিমতো ভেতর দিয়ে চক্কর দিয়ে ওঠে। কিছুতেই বুঝতে পারছিলাম না যে 1 বছর আগে মারা যাওয়া একটা মহিলা কিভাবে তার বাচ্চা নিয়ে সবার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে। মাহিমকে আমার সব ব্যাপারে সাহায্য করার কথা বললাম। সে খুব সহজে আমাকে সাহায্য করতে চাইলো, কিন্তু বারবার বারণ করছিল, কারণ একটা মেয়ে হয়ে নাকি আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। কারো কথা আমার কেয়ার করার টাইম নেই। আমি আমার মতো করে পুরা লাশের সন্ধান বের করব। সেদিন সন্ধ্যায় আবারও মেসেজ এলো, খোলা চুলে লুকিয়ে থেকে আমাকে দেখে কি লাভ ম্যাডাম, আপনি বরং দাঁড়িয়ে থাকবেন, একদিন আমি আপনার সাথে দেখা করব। লোকটার সাহস মন্দ নয়। অপরিচিত একটা মেয়েকে এভাবে মেসেজ করে রীতিমতো বিরক্ত করার মানে কি? তিনি কি আমার সাথে মশকরা করছেন? না, আমাকে ভালো লাগে তার। এই কয়দিনের যে অবস্থা হয়েছে তাতে কিছুদিনের মধ্যেই পাগল হয়ে যাও মনে হচ্ছে। রাতের রান্না শেষ করে ঘরে ঢুকতে দেখি জানালার পর্দার ওপাশে মানুষের আকৃতির কেউ একজন দাঁড়িয়ে আছে। কে কে বলে চিৎকার করলাম, কিন্তু কেউ নেই। এগিয়ে যাওয়ার মতো সাহস পাচ্ছিলাম না। 1 পা এগোতেই কারেন্ট চলে গেল, আর জানালার ওদিক থেকে কেউ একজন ফিসফিসিয়ে বলছে, মৃত্যুর স্বাদ পেতে চাস সুমনা, পোড়া লাশের পিছনে ছুটছিস কেন? বলার ভঙ্গিমাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি সেন্সলেস হয়ে যাই। জ্ঞান ফিরতে দেখি আমি মেঝেতে পড়ে আছি। পুরো রুমটা রীতিমতো ছাই আর ছাই, কিন্তু এই ছাই আসবে কোথা থেকে? আমি রুমে গ্যাসে রান্না করি। মাহিমকে ফোন করলাম। বেচারা এত রাতে আমার ফোন পেয়ে ভরকে যায়। আমাকে আয়াতুল কুরসি পড়তে বলে। সেদিনের মতো রাতটা পার করে ফেলি। সকালে বাড়িওয়ালা চাচাকে সমস্ত ঘটনা খুলে বলি। তিনি আমাকে এসব শুনে ঘাটাঘাটি করতে নিষেধ করেন। কি দরকার এসব ভূত প্রেতের পিছনে ছুটে? চাচার কাছে ছায়ের কথা বলতে তিনি এমন ভাবে ভরকে গেলেন যেন তার সামনে কাউকে খুন হতে দেখলেন। ছাইগুলো কি এখনো আছে তোমার রুমে? আমি বললাম, না চাচা, ফেলে দিয়েছি। চাচা বলে উঠলেন, মা, তোমার কপালে কষ্ট আছে দেখছি। এর আগে আমাদের গ্রামের 2টা ছেলে এসব নিয়ে মাতামাতি করছিল। 2টাই 8 মাস আগে থেকে নিখোঁজ হয়ে গেছে। তাদের সাথে কি হয়েছে আল্লাহ তাআলা জানে। ছেলে 2টার ডেড বডি এখনো পাওয়া যায়নি। তুমি সাবধানে থেকো। ভয় ভয় আর ভয়, চারিদিকে সবার চোখে ভয় আমাকে আতঙ্কিত করে তুলছিল। কেন সবাই এত ভয় পায়? আদৌ কি ভূতের কাজ কারবার নাকি অন্য কিছু? এসব কিছু জানার আগে আমাকে মহিলা ও তার বাচ্চার সমস্ত কিছু জানতে হবে। কিন্তু কিভাবে? আবারও ভরসা মাহিম। পুলিশ ম্যাডাম তেমন কিছুই বলতে পারলো না, শুধু বলল নদীর সাইডে লাশ পাওয়া গিয়েছিল। তেমন কিছু জানি না, আমি তখন এখানে ছিলাম না। তবে অফিসের পুরাতন ফাইল ঘাটলে কিছু একটা জানা যেতে পারে। আমি বললাম, আপনি প্লিজ সেটা করেন, আমার এসব ঘাটতে খুব ভালো লাগছে। সে কনস্টেবল মহিলাটা বলে লাগলো, ভালো লাগছে ভালো কথা, কিন্তু সাবধান। আমি বললাম, ঠিক আছে। যার পেছনে ছুটেছি সেই মন্দিরটাই এখনো যাওয়া হয়নি। মাহিমকে সাথে নিয়ে সেই মন্দিরে চলে গেলাম। একটা বয়স্ক পুরাহিতকে সমস্ত ঘটনা খুলে বললাম। পুরাহিতের চোখে মুখে রীতিমতো আতঙ্ক। সে বলে উঠলো, তুই মরবি, নির্ঘাত মরবি। এরা শয়তান, শয়তানে এমন করে, তুই চলে যা। আমি বললাম, আজব লোক,
কিছু না বলে চলে গেল। এরপর আবার ভয় দেখিয়ে গেল। মাহিম আমার কথা শুনে বলল, সবাই এত করে বারণ করছে, তবু তুমি এটার পেছনে কেন চলবে? আমি বললাম, তোমার ভালো না লাগলে তুমি যাও। আমি ছোটবেলা থেকে জেদি, এই রহস্য উদ্ঘাটন না করতে পারলে আমার শান্তি মেলবে না। মাহিম বলে উঠল, না, আমি তোমার সাথে আছি। আমি আর মাহিম হাঁটা শুরু করতেই বটগাছের একটা বিশাল ডাল আমাদের সামনে ভেঙে পড়ে। অল্প একটুর জন্য আমরা রীতিমতো দুজনেই প্রাণের রক্ষা পাই। এটা দেখে দৌড়ে পুরাহিত মশাই চলে আসে আর বলে, তুই চলে যা, তোকে সাবধান করেছি, এসবে নাক গলাস নে। ওখানে সময় নষ্ট না করে আমরা চলে আসলাম। অবশ্য আসার অপেক্ষায় থাকলাম। আরো 25 দিন হাতে আছে। আপাতত এসব কিছু মাথা থেকে ব্যাহত রাখি। রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ অনুভব করি আমার পায়ের উপরে পাতলা চাদরটা কি যেন বারবার টান দিচ্ছে। আমি 2 থেকে 3 বার উঠিয়ে নেওয়া সত্ত্বেও একই ঘটনা ঘটছে। মাথার কাছে বাল্বের সুইচটা চাপ দেওয়ার পরেও সেটা জ্বলছে না। চাদরটা টান দিচ্ছি, 4 থেকে 5 বছরের একটা মেয়ে। চাদরটা টান দিচ্ছে 4 থেকে 5 বছরের একটা বাচ্চা মেয়ে। আমি ওর দিকে চোখ তুলে তাকাতেই একটা মুচকে হাসি দিয়ে আমার দিকে এগোতে থাকলো। পোড়া লাশের গন্ধ এবার আমি রীতিমতো হাড়ে হাড়ে পাচ্ছি। বাচ্চাটার মুখ মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর হয়ে গেল। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। তুমি কে, তুমি কে বলে চিৎকার করতে লাগলাম। ভালো করে খেয়াল করে দেখলাম আমার গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। হঠাৎ করে আমি শুনতে পেলাম একজন বলছে, আমাদের মাঝে এসো না। অনেকটা ফিস করে বললো কথাটা। অদ্ভুত ভয়ঙ্কর একটা হাসি দিয়ে মুহূর্তে মেয়েটা গায়েব হয়ে গেল। সে রাতে ঘুম হলো না। কোনো সুস্থ মানুষ এটা দেখার পরে ঘুমোতে পারবে না। মাহিমকে এবারও সমস্ত ঘটনা খুলে বললাম। সে আমাকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেল। যা জানতাম তাই বলল। এটা আমার হ্যালুসিনেশন। ঘুমের ট্যাবলেট দিল যেন আমি ঘুমাতে পারি। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে পুলিশ ম্যাডামকে ফোন দিলাম। তিনি ফাইলটা নিয়ে আসলেন। মজার ব্যাপার হলো, সব ভালো করে ঘেটে দেখলাম মেয়ে ও তার মায়ের লাশের পোড়ানো অবস্থায় পাওয়া গিয়েছিল। হঠাৎ মাথাটা বুদ্ধি আসলো, কোনোভাবে কি বাকি যে বন্ধু আছে ওরা আমাদের কি ব্যাপারটা বুঝতে পারবে। মাহিম বলল, ওই দুজন যদি নেক্সট টার্গেট না হয়, দেখা গেল তারা কিছুই জানে না। আমি বললাম, কিছু তো একটা পাওয়া যাবে ওখানে গেলে। মাহিম তখন বলে উঠলো, অ্যাকচুয়ালি আমার একটা কাজ আছে, তুমি যাও। আমি বললাম, সেটাই ভালো হবে, আমার কাজ আমি একাই করি। মাহিমকে বিদায় দিয়ে সেই কলেজের পথে ছুটলাম। কুষ্টিয়া সরকারি কলেজের স্টুডেন্ট সবাই। সেখানকার ডিপার্টমেন্টের খোঁজ নিয়ে সবার নাম্বার জোগাড় করলাম। যে 2টা ছেলে এখনো বেঁচে আছে তাদের নাম্বার ফোন দিতে রীতিমতো বন্ধ দেখালো। এত কষ্ট করে এত কিছু করছি, আর এখন যদি এভাবে চলে যেতে হয় তাহলে কি কিছু হলো? নিজের মনকে এভাবে বারবার বোঝাচ্ছিলাম। একটু বেশি ঘাটাঘাটি করে বাকি 2টা ছেলের নাম্বার পেলাম। কথা বলে ফেললাম। একটা মধ্যবয়স্ক মহিলা ফোন করেছে। আমি ঠিকানা সংগ্রহ করে চলে গেলাম। ছেলের রুমে ঢুকতে দেখি অন্ধকার বিছানায় এক কোণে বসে আছে। আমাকে দেখে রীতিমতো বড় ধরনের ধাক্কা খেলো। ভাবছে আমি পুলিশের লোক। আমি কিছু জিজ্ঞাসা করতে যাব, ঠিক তখনই তার মা বলে উঠলো, ওরে কিছু জিজ্ঞাসা করার দরকার নেই, ও খুব ভয় আছে, আপনি চলে যান। আমি বললাম, আন্টি আমি শুধু কয়েকটা প্রশ্ন করবো, আর কিছু না, আমি চলে যাব। মহিলাটা বলে উঠলেন, কিচ্ছু বলা লাগবে না, আপনি চলে যান। আমি তখন বলে উঠলাম, আন্টি ওর ক্ষতি হতে পারে, ওকে দেখে রাখবেন। অবশ্য 4 দিন বাকি আছে। এর মাঝে আমার ছেলেটার সাথে কথা শুনতে হবে কি হয়েছিল তার সাথে, যার ফলস্বরূপ সবাইকে এভাবে জান কোরবান করতে হচ্ছে। এই কয়দিন আর প্রাইভেটের নাম্বারটা টেক্সট পাইনি আমি। স্বস্তির নিঃশ্বাস ফেলে কফি হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ঠাস একটা থাপ্পড় খেলাম। হাতের মগটা ছিটকে পড়ে গেল। থাপ্পড়টার আঘাত এতটা জোরে ছিল যে আয়নার সামনে গিয়ে দেখি আমার মুখটা 5 আঙ্গুলের ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই কি করে সম্ভব? দোতলার উপরে বসা, এখানে আমি একা, কে আমাকে থাপ্পড় দিবে? দরজা জানালা বন্ধ করে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি ভীষণ জ্বর। সেই জ্বর 2 দিন পর্যন্ত থাকলো, কিন্তু থাপ্পড় কে দিল এটার উৎস আমি খুঁজে পেলাম না। জিনিসটা নিয়ে আর মাথা ঘামালাম না, কারণ আমার লক্ষ্য থাপ্পড়ের লোক নয়। অবসর 1 দিন বাকি আছে। আমাকে যে কোনো ভাবে হোক ওই ছেলেটা এবং তার বন্ধুকে খুঁজে বের করতেই হবে এবং শুনতে হবে তারা কিছু করতে পেরেছিল কিনা। আমি অফিস থেকে এসে ওই ছেলেটার খোঁজ করতে লাগলাম, কিন্তু যা আন্দাজ করতেও পারিনি সেটাই হয়েছে। ছেলেটা আগের রাত থেকে নিখোঁজ। এই প্রথম কারো জন্য খুব মায়া হচ্ছিল, সাথে সাথে ব্যর্থতার একটা গ্লানি ছিল। এতটাই কাছে এসে সমস্ত কিছু যেন খালি হয়ে যাবে ভাবতেই পারিনি। বিষণ্ণ মনে বাড়ির পথে পা বাড়ালাম। আজ কেমন জানি অনুভব হচ্ছে, চারিদিকটা শুনশান পরিবেশ। তার জন্য আমি দায়ী। তার উপরে একটা মেয়ে, ভয় একটু বেশি হওয়ার কথা। একটা রাস্তার মোড় ঘুরতেই দেখি রাস্তার মাঝখানে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই তো সেই অবয়ব, বাচ্চাটার অবয়ব। বাচ্চাটা আমার দিকে মুখ তুলে তাকিয়ে কুৎসিত ভাবে একটা হাসি দিল, যে হাসিতে ছিল কারো উপর বিরক্তির স্পষ্ট ছাপ। মুহূর্তের মধ্যে আমার সামনে এসে আমাকে গলা টিপে ধরলো আর বলতে লাগলো, কাউকে বাঁচাতে পারবি না, নিজের জীবনের মা নেই তোর।
আমাকে ছেড়ে দাও বলতে বলতে সে আমাকে ছেড়ে দিল। আর সবচেয়ে আশ্চর্য বিষয় সেটা হলো সামনে তাকিয়ে দেখি আমার বাসার সামনে আমি যেটুকু পথ ছিল সেটুকু আসতে মিনিমাম 20 মিনিট লেগে যাওয়ার কথা, কিন্তু সে পথ চোখের নিমিষে কিভাবে চলে আসলাম সেটা ভাবার মতো বুদ্ধি আমার সেই সময় আসছিল না। রুমে গিয়ে দেখি সেদিনের পুরোটা রুমই রীতিমতো ছায়ে ভরে গেছে। সে ছায়ের ভিতরে একটা অদ্ভুত মাংস পোড়া গন্ধ আসছে। মাকে ফোন দিয়ে বললাম আমার সাথে আবল তাবল কিছু হচ্ছে কিনা। তিনি আমাকে একটা হুজুরের সাথে কথা বলতে বললেন, কিন্তু ভাবলাম হুজুরের সাথে কথা বললে তো আমার রহস্য উদ্ঘাটন হবে না। পরের দিনের আশায় থাকলাম এই রাতে যেভাবেই হোক আমি মন্দিরের কাছে যাবই, একাই যাব আর ভয় পেলে মাহিমকে ডাকবো। সেদিন অফিস থেকে ফিরে নিচের ভাবিদের সাথে আবার কথা বললাম, ভালো করে শুনতে চাইলাম এই মেয়ের রহস্য কি। একজন আমাকে বলল এক রাতে এই দুজনের লাশ পাওয়া গিয়েছিল ওই মন্দিরের পাড়ে, কিন্তু কারা মেরেছে কেউ জানে না। মহিলার স্বামী বা আপন কেউ না, সে ধারটায় একলা একটা মেয়ে নিয়ে থাকতো, কিন্তু কারা যে তাকে মারলো কেউ জানে না। আমার মাথায় কয়েকটা প্রশ্ন তখন ঘুরপাক খাচ্ছিল। 1, মহিলা আর মেয়েকে কেন মারা হলো? 2, ওই 10 জন বন্ধুকে কেন বেছে বেছে হত্যা করা হচ্ছে? 3, অপরিচিত একটা নাম্বার থেকে আমাকে কে মেসেজ দিচ্ছে? 4, আর অমাবস্যার রাতে গরু ডাকার রহস্যটা কি আর কেনই বা তাদের পুড়িয়ে মারা হচ্ছে? 5, 9 মাস আগে মারা যাওয়া একটা লোক কেন আমাদের লুকিয়ে লুকিয়ে ব্যালকনি থেকে দেখবে? মাথাটা রীতিমতো আউলেই গেল। আমি জানি আমার ছোট মাথা এত প্রশ্নের উত্তর একসাথে দিতে পারবে না, কিন্তু আমি এর পেছনের রহস্যটা অবশ্যই বের করব যতক্ষণ না আমি এই পুরা লাশের হত্যাকারীকে খুঁজে পাচ্ছি। রাতের গরু ডাকার শব্দটা শুরু হলো। পরিকল্পনা অনুযায়ী এগোতে লাগলাম। রাস্তা দিয়ে কিছু পথ এগোতেই মোবাইলে সেই প্রাইভেট নাম্বারটার মেসেজ আসলো, নন্দিনী একা একা এত রাতে ওখানে যেও না, নিজের ভালো চাইলে ফিরে আসো। মোবাইল থেকে চোখ সরাতেই দেখি একদম মুখের সামনে সেই মেয়েটি আর মা দাঁড়িয়ে আছে। এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আমার জীবনে কোনোদিন দেখিনি। দুজনের গা থেকে মাংস খসে খসে পড়ছে, তাদের শরীর থেকে রীতিমতো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। তার মানে এদের দুজনকে পুড়িয়ে হত্যা করেছে নাকি অন্য কিছু। মাটিতে ধপাস করে পড়ে গেলাম। ওদিকে বিভৎস গরুটা ডাক মনে হচ্ছে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, আর এদিকে 2টা পোড়া লাশ আমার সামনে দাঁড়িয়ে। আমার মুখ দিয়ে শুধু একটা কথাই বের হলো, আপনারা কারা? কেন আমার সাথে এমন করছেন? এরপরে আমার কোনো কিছু মনে নেই, আর প্রেশার সহ্য করতে পারিনি। আমি সেন্সলেস হয়ে যাই। যখন জ্ঞান ফিরে তখন সকাল 10টা বাজে। আমি আমার রুমে পাশের বাড়ির মালিকের নিচতলার ভাবি আর মাহিম বসে আছে। আমার জ্ঞান ফিরেছে দেখে মাহিম এগিয়ে আসলো। সে অনেক কিছু জানে, তাই বাড়ির মালিক আর স্বাভাবিকভাবে নিষেধ করলো যেন আমাকে কিছু জিজ্ঞেস না করে। সবাই চলে গেল, শুধু মাহিম আমার পাশে। 2 মিনিট পর সে বলতে শুরু করলো, মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে তোমার? একলা একটা মেয়ে এসব করার মানে কি? মেয়েদের ব্রেন এমনিতে খুব কম থাকে, এসব সহ্য করতে পারে না। আর তুমি যা করে দেখিয়েছো তাতে সেলুট দিতে হবে তোমাকে, কিন্তু তোমাকে এটা আর করতে দেয়া যাবে না। আমি বললাম, ছেলেটাকে মারা গিয়েছে? সে এত সময় ধরে আমাকে প্যাচাল পাচ্ছে, আর এই সময় আমি প্রশ্ন করলাম এরকম একটা প্রশ্ন। আমার প্রশ্ন করা দেখে একটু বিরক্তির সাথে ভাব নিয়ে বলল, হ্যাঁ, ওই ছেলেটা পুরোই হত্যা করা হয়েছে। সকালে পুলিশ এসে লাশ নিয়ে গেছে। আমি বললাম, আচ্ছা, পুলিশ এখানে পাহারা বসায় না কেন? জানি তো প্রতি অমাবস্যার রাতে একটা করে হত্যা হয়। তখন লোকটা বলে উঠলো, সবারই জানের মায়া আছে সুমনা, সবাই তো আর তোমার মতো না, নিজের খেয়ে পরের হত্যার রহস্য খুঁজে বেড়াবে। আমি বললাম, তবু পুলিশের উচিত এখানে পাহারাদার নিযুক্ত করা। ওরেছিল, তবে সে পুলিশ 2 দিনের বেশি থাকতে পারেনি। সে মন্দিরের বাড়িতে ঘুমিয়ে থাকতো, কিন্তু প্রথম দিন সকালে উঠে দেখে সে বট গাছের মগ ডালে। প্রথম দিন সে ভেবেছিল হয়তোবা ঘুমের ঘরে উঠে বসে আছে, কিন্তু দ্বিতীয় দিন সবচেয়ে বাজে ঘটনা ঘটেছিল। সেদিন 3 জন পুলিশ নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু মাঝরাতে সবাই দেখে একটি বাচ্চা মেয়ে তাদেরকে ধরে শূন্যে ভাসিয়ে দিচ্ছে, আর তাদের নিয়ে গিয়ে নদীতে ফেলে দিয়ে রাখা হয়। তারপর থেকে আর কেউ সাহস করে যায়নি। পুরনো মন্দির হওয়াতে পুলিশ সিলগালা করতেও সাহস পায় না। আমি বললাম, আমি আরেকটা বার ওই মন্দিরে যাব, তুমি কি আমাকে নিয়ে যাবে মাহিম? মাহিম তখন বলল, তা যাওয়া যাবে, তাতে তুমি সুস্থ হও আগে। আমি বললাম, আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। সেদিনের মতো মাহিম সেদিনের জন্য চলে গেল। সুস্থ হওয়ার সাথে সাথে আমি মাহিমকে ফোন করলাম মন্দিরে যাওয়ার জন্য। এতদিনে সবাই জেনে গিয়েছে যে আমি এই ব্যাপারে কিছু করেছি, তাই মন্দিরের পথে যেতেই সবাই আমাকে বারবার বারণ করলো যাতে ওই দিকটা আমি না যাই।
কিন্তু কে শোনে কার কথা। আমি গেলাম সেই মন্দিরে, ভালো করে চারিদিকটা ঘুরলাম। মন্দিরের সাথে যে বট গাছটা আছে সেটার কাছে যেতেই লক্ষ্য করলাম বট গাছের ভেতরে থেকে একটা গুহা আছে। অল্প একটু ভেতরে জানালার মতো একটা গাছ আছে। ভয় গানটা ছমছম করছিল। সেখান থেকে বের হয়ে মন্দিরের পেছনটাতে চলে গেলাম। পাশের দিকে একটা গরুর খামার আছে, তার মানে কেউ কি গরুর ডাক্তার ফয়দা নিয়ে এই মানুষটাকে পুড়িয়ে মারছে। কিন্তু শুধু অমাবস্যার রাতে গরু ডাকবে কেন? ওরকম করুণ সুর বা কেন করবে? গরুর খামারে মালিকের কাছে গিয়ে শুনলাম তার গরু নাকি কোনো সময় ডাকে না। সবাই এসে নাকি ওনাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করে, কিন্তু সে ওই খামারেই থাকে। মন্দিরের দিকটায় গরু ডাকে কেন জিজ্ঞেস করতে সে ঘাবড়ে গেল। মা, ওখানে গরু ডাকে দেখি, কিন্তু গরুটা দেখা যায় না। আমি একদিন রাতে গিয়ে তখন গরু দেখতে পাইনি, পরে ভয় চলে এসেছিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি একটা পোড়া লাশ লগ্ন অবস্থায় পড়ে আছে। খামার থেকে আবারও মন্দিরের পুরাহিতের কাছে আসলাম। সে কিছু জানে কিনা জোর করে জিজ্ঞেস করলাম, তবুও সে মনে হলো সে কিছুই জানে না। সে প্রশ্ন বলল, তোমার সব প্রশ্নের জবাব আগামী অমাবস্যাতে পাবা। প্রাইভেট নাম্বার থেকে মেসেজটি আসলো। আমি সাথে সাথে মাহিমকে দেখালাম। মাহিম দেখে রীতিমতো হতভম্ব হয়ে গেল। আমি বললাম, মাহিম, আমি এখানে সবকিছু জানতে এসেছি। এই নাম্বারের লোকটা জানলো কিভাবে? তাহলে তিনি কি সব মানুষকে পুড়িয়ে মারছেন? কিন্তু লোকটা হত্যা করলে এই মহিলা ও মেয়ে কেন আমার সামনে আসছে? প্লিজ হেল্প মি মাহিম। সেদিন মাহিমের সাথে বাসায় আসার পর ঘটলো এক অদ্ভুত অঘটন। একটা গর্তে পা পড়ে মচকে গেল। প্রচন্ড ব্যথায় রীতিমতো কোকড়াচ্ছিলাম আমি। বাড়িতে এসে আগের মতো অফিস থেকে লম্বা ছুটি নিলাম। যতদিন না ব্যথা সারে ততদিন ছুটেছিলাম। কয়েকদিন পার হওয়ার পরে পায়ে ব্যথা থাকা সত্ত্বেও বাকি আরেক বন্ধুর খোঁজে বের হলাম, কিন্তু কেউ বলতে পারে না বাকি বন্ধুটি কে। অনেক খোঁজাখুঁজির পর তার পরিচয় মিলল। তার বাসাতেও সেম সমস্যা, বাইরে কারোর সাথে ছেলেকে কথা বলতে দেবে না। অনেক আকুতি মিনতি করার পর আমাকে অনুমতি দেওয়া হলো। একটা অন্ধকার রুমে ছেলেটা এক কোণে বসে আছে। আমাকে ঢোকা দেখে রীতিমতো বলতে থাকলো, আমাকে মারবেন না প্লিজ, আমি কিছু করিনি, সব দোষ ওদের, ওরা প্ল্যান করে এগুলো করছে, আমাকে ছেড়ে দিন। ছেলেটার কাছে ভালো করে যাওয়া গেল না। সে রীতিমতো তার হাত পা ছুটতে লাগলো। বুঝলাম যে কিছু একটা নিয়ে সে ভীত। আমি তাকে দূর থেকে প্রশ্ন করলাম, সেদিন কি হয়েছিল তোমাদের সাথে? আমি কিছু বলো। ছেলেটা শুধু বলতে থাকলো, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। ছেলেটার নাম ছিল সিয়াম। তার মায়ের কাছে এরকম ব্যাপারে জিজ্ঞেস করতেই বলল, আমার ছেলেটা কি হয়েছে জানি না, খালি বলে মা ওখানে মহিলা দাঁড়িয়ে আমাকে নিতে এসেছে, মা আমি যাব না। আমি বললাম, মহিলাকে ওকে জিজ্ঞেস করেননি? তখন ছেলেটার মা বলে উঠলো, জানি না মা, হঠাৎ করে আমার ভালো ছেলেটা যে কি হলো, ওর বন্ধুরা সবাই মারা গিয়েছে, আর ছেলেটা বাঁচবে কিনা আল্লাহ জানে, আমি বুঝতে পারছি না। আমি বললাম, আল্লাহর উপর ভরসা রাখুন, সুস্থ হয়ে উঠবে। সেদিনের মতো চলে আসলাম। সিয়ামের মাকে বলে আসলাম সিয়ামের অবস্থা ভালো হলে আমাদের জানাতে। তখন আমার মাথা থেকে প্রাইভেট নাম্বারের আগন্তুক ছেলেটার কথা সরেনি। আবারও ওই বাড়িটাতে গেলাম, জিজ্ঞেস করলাম ছেলেটার ব্যাপারে। তিনি বললেন, তোমাকে মিথ্যা বলে লাভ কি? আমার ছেলে আজ থেকে 10 মাস আগে নিখোঁজ হয়ে গিয়েছে। আমি বললাম, তো সেদিন কেন বললেন যে সে বেঁচে নেই? মহিলা তখন বলে উঠলো, যে ছেলে 8 মাস আগে নিখোঁজ হয়েছে তাকে মৃত্যু বলবো না তো কি বলবো? কথাগুলো বলেই মহিলা কান্না শুরু করে দিলেন। তার কাছ থেকে কিছু শোনা যাবে না। আমি তাই তার রুমে প্রবেশ করে কিছু না পেয়ে দেখতে লাগলাম। ছেলেটা কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে পড়ালেখা করতো। আইডি কার্ডে সমস্ত কিছু লেখা আছে। একটা ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার হঠাৎ করে কেন গায়েব হয়ে যাবে? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? একদিন ফোন আসলো সিয়ামের বাড়ি থেকে। সিয়াম নাকি স্বাভাবিকভাবে কথা বলছে। আমি সেদিন আবারও গেলাম সিয়ামের সাথে কথা বলতে। শুধু বলতে যাবো সেদিন কি হয়েছিল, তখনই সিয়ামের গলার স্বর রীতিমতো চেঞ্জ হয়ে গেল। মুহূর্তের মধ্যে রুমের বাল্ব একবার জ্বলতে লাগলো, একবার নিভতে লাগলো। পুরোটা রুমে রীতিমতো মাংস পোড়ার গন্ধে একটা ঝলসানো গন্ধ বিদ্যমান ছিল। শুধু আমি আর সিয়াম ওই রুমে। রুমের দরজাটাও বাইরে থেকে আটকানো, খোলা যাচ্ছে না। তুই একেও বাঁচাতে পারবি না, কোনোভাবেই পারবি না। নিজের ক্ষতি করতে না চাইলে আশা ছেড়ে দে। সিয়াম একটা মহিলার ভয়েসে ভাবে বলতে লাগলো, কিন্তু সিয়াম আমাকে বলেছে সিয়াম কিছু করেনি। সিয়ামের ভেতর থেকে সে মহিলা বলে উঠলো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনই সমান অপরাধী। এই কথা বলার পর সিয়ামের দেহ রীতিমতো ভেসে গেল শূন্যে। সে ছাদ বেয়ে উল্টো হয়ে হাঁটা শুরু করলো। আমি আয়তাল কুর্সি পড়া শুরু করলাম। পরিস্থিতি ঠান্ডা হওয়ার সাথে সাথে রুমের দরজা খুলে গেল। সিয়ামের মা রুমে ঢুকে সোজা বারণ করে দিল আমি যেন সিয়ামকে ডিস্টার্ব না করি। চলে আসলাম সিয়ামের বাড়ি থেকে। আর মাত্র 15 দিন পরের অমাবস্যা। আমাকে যা করার এর ভেতরেই করতে হবে। মাহিমকে বললাম, এইবার অমাবস্যাতে
মুহূর্তে যেভাবে হোক যেন আমার সাথে থাকে। কিছুদিন যাবৎ এসব রেখে শান্তিতে থাকতে চাচ্ছিলাম। এক কাপ কফি নিয়ে মনের অজান্তে কখন যে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি তা খেয়ালই করিনি। সেই ছেলেটি শেষে বাজাতে বাজাতে রাস্তার ধার দিয়ে এগিয়ে চলেছে। তার পেছনে আবছা আবছা অবয়ব দেখা যাচ্ছে। ভয়ে গায়ের কাঁটা দিয়ে উঠল রীতিমতো। তখনই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু মনে হচ্ছিল 3 বা 4 জন মানুষ আমার রুমে হাঁটাহাঁটি করছে। আমি মুখ থেকে কাঁথা সরাতেই আমার খাট সহ আমাকে শূন্যে ভাসিয়ে নিল। আমি জোরে জোরে চিৎকার করছি, কিন্তু আমার আবারও গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। আমি আবারও আয়তাল কুরসি পড়ার পরে পরিস্থিতি একটু শান্ত হলো। বুকে ফু দিয়ে ঠ্যাস দিয়ে বসলাম একেবারে। কখন যে দু চোখে পাতা এক হয়ে গেছে আমি জানি না। মুখের উপর দিয়ে গরম নিঃশ্বাস পড়ার শব্দে ঘুম ভাঙলো। চোখ মেলে আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। সেই মহিলাটা আমার পাশে শুয়ে আছে। যথারীতি আবারও সেন্সলেস হয়ে পড়ে যাই। আমি পুরো বাড়িতে একা ছিলাম, তাই আমি চিৎকার করা সত্ত্বেও কেউ শুনতেই পায়নি। সেদিন সকালে মাহিমের সাথে সব কথা শেয়ার করলাম। মাহিম আমাকে বলল, অন্যের জন্য টেনশন করে লাভ কি সুমনা, 10 জন 9 জন মারা গিয়েছে, কিন্তু তাদের বাঁচাতে পারেনি। তুমি পারবা, আশা ছেড়ে দাও। আমি বললাম, কি যে বলো, আমি এর শেষ দেখে ছাড়বো। অবশ্যই রাত আর মাত্র 2 দিন বাকি আছে। আমি আর মাহিম দুজনে অফিস থেকে ছুটি নিয়েছি। আগে থেকে সিয়ামের বাড়ির আশেপাশে অবস্থান নিয়েছি, যাতে সিয়াম বের হলে তাকে আটকানো যায়। অমাবস্যার রাতে সিয়াম তার রুমের দরজা থেকে বের হয়ে গেল। আমরাও পেছনের দিক থেকে সহজে তাকে দেখতে পেলাম। আমরা তার পেছনে পেছনে হাঁটতে থাকলাম। সে একটা ঘরের ভেতর দিয়ে হাঁটছিল, সেটা ঘরের মধ্যে হাঁটছিল। কোনো দিক না তাকিয়ে সোজা মন্দিরটার দিকে চলে যেতে থাকলো। কিন্তু হঠাৎ করে সিয়াম তার গতি পরিবর্তন করে একটা পরিত্যক্ত বাড়ির দিকে হাঁটা শুরু করলো। আমরা মনে করলাম আমাদের উপস্থিতি টের পেয়ে গেছে হয়তোবা। পেছনে তাকিয়ে দেখি মাহিম নেই। আমার মনের কোণে তখন চারিদিকের ভয় জমতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল। এবার আমি কাকে খুঁজবো? সিয়াম ক্রমশ রীতিমতো দূরে যেতে থাকলো এবং একসময় সে অন্ধকারে মিলিয়ে গেল। আমি মাহিমকেও খুঁজে পেলাম না। আমাকে অসহায় মনে হচ্ছিল তখনও। অনেক সময় ধরে খুঁজতে লাগলাম মাহিমকে, কিন্তু খুঁজে পেলাম না। হঠাৎ গরুর ডাক ভেসে আসতে শুরু করলো। আমি দৌড়ে মন্দিরের দিকে গেলাম। পথে আমার সামনে সাপ থেকে শুরু করে অনেক কিছু আসতে থাকলো, কিন্তু যত দোয়াতরুদ পারি সব পড়তে থাকলাম। একসময় মন্দিরের কাছে চলে আসলাম। গরুর ডাকটা তখন স্পষ্ট। হ্যাঁ, বট গাছের গুহার মধ্যে আগুন জ্বলতে দেখা যাচ্ছে, আর জানালার মতো কাটা অংশ দিক থেকে গরুর ডাকার শব্দ আসছে। তখন দেখি পাশে থেকে মাহিমের গলা শোনা যাচ্ছে। কাকে যেন ধরে মাহিম চিল্লাচ্ছে। আমি সেদিকটাতে এগিয়ে গেলাম। দেখি মাহিম একজনকে জড়িয়ে ধরে আছে। আমার কাছে গিয়ে টর্চ ফেলতে তাকে চিনে ফেললাম। এ তো সেই ছেলেটা যে আমাকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে বলতো, কিন্তু এখানে কি করে? ভালো মতো পাকড়াও করে ধরতে সে দুর্বল হয়ে গেল। এদিকে গরুটি ডাকতে আস্তে আস্তে মিলিয়ে গেল। এদিকে গরুর ডাকটাও ধীরে ধীরে মিলিয়ে গেল। আমাদের সামনে সে মহিলা এবং তার মেয়ে হাজির হলো। জয়ের হাসি দিতে থাকলো, বিদ্যুৎ হাসি দিতে থাকলো এবং সে বলল, আমি বলেছিলাম না কাউকে বাঁচাতে পারবি না, আমার কথা আমি রেখেছি। কথাটি বলেই দুজনে হাওয়ায় মিলিয়ে গেল। আর চলে যাওয়ার স্থানে কিছু ছাই পড়ে থাকতে দেখা গেল। আমি দৌড়ে বটগাছটার ভেতরে চলে গেলাম। একটা পেতলের তৈরি গরুর আকৃতি দাঁড়িয়ে আছে। তার পেটের নিচ থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। এবার মাহিম ছেলেটাকে ধরে থাপ্পড় দিয়ে বলল, বল কাহিনী কি? কিন্তু সে কোনো মতেই বলতে চায় না। আমি রিকোয়েস্ট করার পর সে বলতে শুরু করলো। ছেলেগুলো 10 জনের একটা ফ্রেন্ড সার্কেল ছিল, ছিনতাইয়ের কাজে নিয়োজিত ছিল তারা। সেদিন ছিল অমাবস্যার রাত। ওই 10 বন্ধু সেদিন রাতে মহিলাকে ধরে। মহিলা কিছু দিতে না চাইলে ছেলেগুলো মহিলাটার গলা টিপে মেরে ফেলে। সাথে বাচ্চাটিও ছিল। সে বাধা দিলে তাকেও গলা টিপে হত্যা করা হয়। তারপরে তারা ভয়ে লাশটিকে ফেলে দিয়ে চলে আসে। কিন্তু তাদের ভেতরের একজন বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে, এভাবে ফেলে রেখে গেলে হাতের ছাপ বড় একটা সমস্যা হতে পারে। তাই সে লাশটিকে পোড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সচরাচর মানুষ যেভাবে পোড়ায় সেভাবে তারা পোড়ায় না। সেটা এর জন্য বেছে নেয় ব্রাজ এন্ড বুল পদ্ধতি। সেখানে কিছুদিন আগেই সে জিনিসটা সংগ্রহ করার জন্য রেখে দিয়েছিল। এভাবে কাজে লেগে যাবে ভাবতেও পারেনি। তারপর সিয়াম বাদে সবাই এসে মহিলাও তার বাচ্চাটাকে পিতলের তৈরি সার আকৃতির জিনিসটার ভেতরে রেখে পুড়িয়ে হত্যা করে। আর মহিলার বাচ্চা দুজনেরই তখন প্রাণের অস্তিত্ব ছিল। আগুনে পোড়ানোর ফলে তারা মারা যায়। কিন্তু এই মহিলার সাথে আপনার সম্পর্ক কি, আর আপনি এখানে কেন? তখন ছেলেটা বলে উঠল, প্রতিটা হত্যাই আমি করেছি। এই মহিলাটি ছিল আমার স্টুডেন্ট, খুব ভালোবাসতাম ওকে। মারা যাওয়ার পরে তাদের দুজনের অবয়ব আমার সামনে আসে, আমাকে বাধ্য করে হত্যাগুলো করতে। আমি বললাম,
আর আমার নাম্বার কিভাবে পেলেন, আর আমাকে মেসেজ দিতেন কিভাবে? ছেলেটি তখন বলে উঠলো, আপনি প্রথম যেদিন আসেন সেদিন আপনাকে দেখি, ভালো লেগে যায়। পরের দিন আপনি বাড়ির নিচে ছোট একটি ছেলেকে দিয়ে ফ্লেক্সি লোড দিতে পাঠিয়েছিলেন, তার কাছ থেকে নেয়া। আমি বললাম, কিন্তু আপনি তো নিখোঁজ। ছেলেটি তখন বলে উঠলো, সবার কাছে আমি নিখোঁজ, কিন্তু এখনো এই শহরের বুকে আমি ছদ্মবেশে অবাধে চলাফেরা করি। আজ থেকে আমি মুক্ত। সো এই ছিল একটা গল্প। আশা করছি গল্পটি আপনাদের ভীষণ রকম ভালো লেগেছে এবং আশা করছি আজকের এপিসোডটা আপনাদের অনেক অনেক সুন্দর লেগেছে। বিকজ আজকের কিন্তু 1 ঘন্টার এপিসোড। আমি বলেছিলাম যে 1 ঘন্টার এপিসোড নিয়ে আসবো প্রেতে, এবং আমি কিন্তু আমার যেটাকে বলে যে আমার প্রমিসটা আমি রেখেছি। আশা করছি আপনারা আমাকে অনেক সুন্দর সুন্দর স্টোরি পাঠাবেন প্রেতে। আজকের এই স্টোরিটা অনেক জোশ ছিল, একটা সুন্দর একটা গল্প আমি পড়ে শোনালাম। আশা করছি আপনাদের ভয়ঙ্কর রকমের সুন্দর লেগেছে। আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি দ্বিতীয় ঘটনায় চলে যাব। আশা করছি ঘটনাটি আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনাটা অনেক বছর আগের ঘটনা। আমার এক পরিচিত দাদির সাথে ঘটেছিল এই ঘটনাটি। সেই দাদির মুখ থেকে যেভাবে শুনেছিলাম ঠিক তার ভাষায় লিখে পাঠাচ্ছি। আমার দাদি একজন আজপাড়াগায় থাকতেন। তখনও সেখানে কারেন্ট ছিল না। গ্রামের মানুষ কুপি আর হ্যারিকেন জ্বালিয়ে রাত্রি যাপন করতেন। গ্রামের রাতের বেলা মানেই খুব ভয়ঙ্কর বিষয়। নিকষ কালো অন্ধকার, অন্ধকারের বাইরে বের হলে নিজের গায়ের লোমও দেখা যায় না। গা ছমছমে এক রহস্যময়তায় ঘেরা। বেশিরভাগ মানুষই রাতে একা একা বের হয় না। যদি কেউ একা বের হয় আর অশুভ শক্তির সামনে পড়ে, তার রক্ষা নেই বললেই চলে। পরের দিন তাকে ঘাড় মটকানো অবস্থায় পাওয়া যাবে। সেদিন দাদা দাদি আর বাসার সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিল। হঠাৎ বাইরে থেকে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, আর সেই কান্নার শব্দে দাদির ঘুম ভেঙে যায়। তো দাদি অনেকটা সাহসী ছিলেন। বাইরে কি হচ্ছে বা কান্না করছে সেটা দেখার জন্য একাই বের হয়ে যান। রাত তখন আনুমানিক 4টা হবে। তখন তো বাড়িতে ঘড়ি ছিল না। আগেকার মানুষের একটা গুণ ছিল, তারা অনুমান করে অনেক কিছু বলতে পারতেন। তাই সময়টাও দাদি অনুমান করে বলেছিল। দাদি অবশ্য সাথে একটা কুপি জ্বালিয়ে নিয়েছিলেন। হাতের কুপিটা দিয়ে সারা বাড়ি খুঁজেও কিছুই পেল না। দাদির তখন টয়লেটের চাপ ছিল। টয়লেটে যে বসার কিছুক্ষণ পরে বিকট একটা শব্দ শুনতে পায়। শব্দটা এমন ছিল যে অনেক উপর থেকে ভারী কোনো কিছু ঠাস করে যদি মাটিতে পড়ে যায় ঠিক যেমন শব্দ হবে, ঠিক সেরকম একটা শব্দ। টয়লেটের পেছন দিক থেকে শব্দটা শোনা যাচ্ছে। টয়লেটের পেছনে অনেকগুলো বাঁশ ঝাড় ছিল। দাদি শব্দটা তেমন একটা পাত্তা দিল না। ভাবলো হয়তো বাঁশ ঝাড় থেকে আওয়াজটা আসছে, কোনো বড় পাখি হবে বাঁশের উপরে বসেছে। তখনই পাখি কিচিরমিচির করে ওঠে। পাখির কিচিরমিচির শুনে দাদি একটু কেঁপে ওঠেন। একটু ভয় ভয় লাগছিল তার। ঠিক তখনই টয়লেটের পেছন থেকে কারো কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। দাদি চুপচাপ করে বাইরে কার কথা বলছে সেটা বোঝার চেষ্টা করেন, কিন্তু না, কিছুই বোঝা যাচ্ছে না। কথাবার্তার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু কি বলছে সেটাই বোঝা যাচ্ছে না। দাদি মনে মনে ভাবছে যে হয়তো কোনো চোর হবে, বাড়িতে চোর আসছে। দাদি এবারও ভুল ভাবলো। তাড়াতাড়ি টয়লেট শেষ করে বাইরে বের হলো। ঠিক তখন আর কোনো কথার আওয়াজ শোনা গেল না। দাদি আবার পুরো বাড়ি একেবারে চক্কর দিলেন, আর কিছুই খুঁজে পেলেন না। দাদি আবার ঘরের ভেতরে যাবে, ঠিক এমন সময় আগের সেই কান্নার আওয়াজটা আবার। দাদি কেন জানি দাঁড়িয়ে পড়লো। বাড়ির উঠোনে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে যে কান্নার আওয়াজটা কোন দিক থেকে আসছে। অনেকক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকার পরে বুঝতে পারলো কান্নার আওয়াজটা বাড়ির সামনের দিক, মানে ঘাটের দিক থেকেই আসছে। দাদি আর 7-5 না ভেবে ঘাটের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। ঘাটে যেয়ে দেখে একটা বাচ্চা বসে কান্না করছে। দাদি হাতের কুপিটা একটু উপরের দিকে উঠিয়ে সামনের দিকে কে কাঁদছে সেটা দেখার চেষ্টা করলো। হঠাৎ আচমকা একটা বাতাস এসে দাদির হাতের কুপিটা রীতিমতো নিভিয়ে দিল। দাদি মনে মনে খুব বিরক্তই হলো। এখন কিভাবে সে বাচ্চাটাকে দেখবে? অবাক করা বিষয় খেয়াল করলো, চারপাশে কুচকুচে অন্ধকার ঠিক, কিন্তু বাচ্চাটার গায়ে অনেক আলো ছড়িয়ে আছে। দাদি একটু খেয়াল করে দেখলো, এবং দাদি যা দেখলো তা দেখে রীতিমতো দাদির চোখ কপালে উঠে গেল। এ কি, রহমান এখানে কি করছে এত রাতে?
রহমান ছিল দাদির ছোট ছেলে, বয়স তখন 9 বছর। দাদি ডাকতে শুরু করেছে, এই রহমান, 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 তুই এখানে কি করছিস? কিভাবে এসেছিস? দাদি ডাকছে আর রহমানের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু রহমান আস্তে আস্তে ঘাট থেকে পানিতে নেমে যাচ্ছে। দাদি যে ডাকছে রহমান ফিরেও তাকাচ্ছে না। দাদি রহমানকে ধরতে পানিতে নামবে, ঠিক এমন সময় দাদির হাতটা রীতিমতো ধরে ফেলেন। দাদি কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিল। দাদির শরীর ধরে কয়েকটা ঝাঁকুনি দেয়, তারপরে দাদি রীতিমতো সম্মিলিত ফিরে পেল। আর ঠিক হওয়ার পরে দাদাকে বললেন, রহমান পানিতে পড়ে গেছে, রহমান পানিতে পড়ে গেছে, ওকে তুলতে হবে। দাদা তখন দাদিকে একটা ধমক দিয়ে বলে, রহমান ঘরে ঘুমাচ্ছে, কি বলছো এইসব জাদা? আর তুমি এত রাতে ঘাটে কি করছো? কখন থেকে তোমাকে খুঁজছি। দাদা পরে দাদিকে ঘরে নিয়ে যায় আর রহমানকে দেখে রীতিমতো অবাক হয়ে যায়। রহমান ঘরে ঘুমাচ্ছে, তাহলে ঘাটে কে ছিল? পানিতে কোন রহমান পড়ে গেল? দাদি তখন দাদাকে সমস্ত ঘটনা খুলে বলেন। দাদি তখন বুঝতে পারেন অনেক বড় বিপদ থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করেছেন। সেই রাত থেকে দাদি কয়েকদিন জ্বরে ভুগেছিলেন, তারপরে আর কোনো প্রবলেম হয়নি। এই ছিল ঘটনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান্ডারফুল স্টোরি। এবং যিনি ঘটনাটি শেয়ার করেছেন তিনি তার নামটা উল্লেখ করতে মানা করেছেন। আমি আশা করছি ঘটনাটি আপনাদের সকলের দারুণ সুন্দর লেগেছে। এর একটা ডিশির ডাকের ঘটনা বলা যেতে পারে, এবং আশা করছি আপনাদের ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে। আমি এখন যেটা করব, আমাদের পরবর্তী স্টোরিতে চলে যাব। আশা করছি পরবর্তী স্টোরিটা আপনাদের আরো অনেক বেশি ভালো লাগবে। আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। যিনি আমাকে ঘটনাটি কালেক্ট করে পাঠিয়েছেন তিনি একসাথে 2টি ঘটনা আমাকে পাঠিয়েছেন। আশা করছি 2টি ঘটনায় আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আশা করছি ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনা 1। ঘটনাটি নারায়ণগঞ্জের কোনো এক মাদ্রাসায় ঘটে যাওয়া সম্পূর্ণ সত্য ঘটনা। ঘটনাটি শুনেছি আমি সেই মাদ্রাসার একজন হুজুরের কাছ থেকে, তবে বিভিন্ন কারণে সেই মাদ্রাসার নামটা আমি উল্লেখ করা একেবারে নিষেধ। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় কয়েক বছর পূর্বে। তখন থেকে বর্তমান পর্যন্ত মাদ্রাসাটি অনেক ছাত্রছাত্রীদের আরবি শিক্ষা দেওয়া হয়। ঠিক সেরকম শফিকুল নামে এক ছাত্র সেই মাদ্রাসায় আরবি শিক্ষা নিত। তবে সেই মাদ্রাসার ভেতরে সকল ছাত্রছাত্রীদের হোস্টেল থেকে লেখাপড়া করতে হতো। এর কারণে শফিকুল সেই মাদ্রাসাতেই থাকতো এবং সেখান থেকে নিজের পড়াশোনা চালাতো। একদিন প্রায় রাত 10টার সময় মাদ্রাসার হুজুর তাদের মাদ্রাসার পানির ড্রেনের সামনে থেকে শফিকুলের চিৎকারের শব্দ শুনতে পেয়ে দৌড়ে সেখানে চলে যায়। তিনি সেখানে পৌঁছে দেখতে পেল শফিকুলকে কে যেন অস্পষ্ট ছায়া মাদ্রাসার ড্রেনের ভেতরে চুবাচ্ছে এবং শফিকুল সেখান থেকে বাঁচার জন্য অনেক ধস্তাধস্তি করছে, সঙ্গে চিৎকার করার চেষ্টা করছে। হুজুর উপস্থিতি টের পেয়ে সেই ছায়া হঠাৎ করে সেখান থেকে পালিয়ে যায় এবং হুজুর শফিকুলকে নিয়ে মাদ্রাসার ভেতরে চলে আসে। তিনি ঘটনাটি বুঝতে পেরে শফিকুল পাশে বসিয়ে বিভিন্ন দোয়া পড়ে তাকে ফু দিতে থাকে। ঠিক কিছুক্ষণ পর শফিকুল হুজুরকে খুব মোটা কণ্ঠস্বরে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে আমাকে ডেকেছেন কেন? তখন হুজুর বলল, তুই কি জানিস না তোকে এখানে কেন ডাকা হয়েছে? শফিকুল পুনরায় বলল, হ্যাঁ জানি। তাহলে এবার প্রথমে তুই আমাকে বল, তোর নাম কি, কে তুই? ঠিক তখন শফিকুল বলতে লাগলো, হুজুর, আপনাকে আমি অনেক সম্মান করি এবং আমি আপনার মাদ্রাসার একজন ছাত্র। তবে দয়া করে আপনি আমার নাম জানতে চাইবেন না, তাহলে আর আপনার এই মাদ্রাসায় পড়া হবে না। আমি আরো জানি আপনি আমাকে কি কি জিজ্ঞেস করবেন, এই কারণে আমি আপনাকে সব কিছু খুলে বলছি। আমি আপনার মাদ্রাসা থেকেই পড়াশোনা করি, তবে সেটা অদৃশ্য অবস্থায়। মাঝে মধ্যে আমি মানুষের রূপে কোনো পড়া না বুঝতে পারলে আপনার থেকে জিজ্ঞাসা করি এবং আমি আপনার মাদ্রাসার পানির ড্রেনের পাশে থাকি, কেননা ওই স্থানটাই আমার কাছে পবিত্র স্থান মনে হয়। আর বাকি স্থানগুলোতে মানুষ ময়লা ফেলে জায়গা নোংরা করে ফেলেছে। আপনাদের মাদ্রাসার এই শফিকুল সবসময় খাওয়া দাওয়া শেষ করে ময়লাগুলো পানির ড্রেনের কিনারায় ফেলতো এবং ওগুলো সবসময় আমার শরীরের উপরেই পড়তো। আমার শরীর নোংরা হয়ে যেত। এভাবে করে সে প্রতিদিন ময়লা ফেলতে থাকে। আমি কখনোই ওকে কিছু বলিনি, কিন্তু এবার আর আমি সহ্য করতে পারছিলাম
না, এই কারণে সরাসরি ওর শরীরের উপরে আমি ভর করি। এসব শোনার পর হুজুর তাকে বলতে লাগলো, ঠিক আছে, তুই এখন ওকে ছেড়ে চলে যা, আমি ব্যাপারটা দেখছি। শফিকুল আর কখনো ওই স্থানে ময়লা ফেলবে না। তবে সেই জিন শফিকুলকে ছেড়ে যেতে রাজি হচ্ছিল না। সে বারবার বলছিল, আমি এখান থেকে যাব না, আমি শফিকুলকে একেবারে মেরে ফেলে তারপর যাব। হুজুর অনেকবার জিনকে বোঝালো এবং বিভিন্ন দোয়া দরুদ পড়ে একসময় জিনকে সেখান থেকে চলে যেতে বাধ্য করলো। তারপর শফিকুল একেবারে সুস্থ হয়ে পড়ে এবং এরপর মাদ্রাসার ড্রেনের পাশে আর কখনো ময়লা ফেলতো না। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। ঘটনাটি মাদ্রাসার হুজুরের মুখ থেকে আমি যেভাবে শুনেছিলাম ঠিক সেইভাবে আপনাদের নিকট উপস্থাপন করেছি। যদি সত্যি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই, যদি ঘটনার সত্যতা যাচাই করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং লিখেছেন, আমার নাম রায়হান চৌধুরী। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান্ডারফুল স্টোরি। আমি এখন আরেকটা স্টোরিতে চলে যাচ্ছি। আশা করছি স্টোরিটা অনেক অনেক ভালো লাগবে এবং আমার মনে হয় যে এরকম স্টোরি আসলে সবসময় দরকার। মাদ্রাসার ঘটনা কিন্তু দারুণ লেগেছে আমার কাছে। কার কাছে কেমন লেগেছে আমি জানি না, বাট আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আশা করি আপনাদের সবারই অনেক ভালো লেগেছে ঘটনাটি। সো আমি এখন যেটা করব, আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব। আশা করছি ঘটনাটি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলে যাই পরবর্তী ঘটনা। ঘটনাটি আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম জয়, আমি থাকি শিলিগুড়িতে। আমি বর্তমানে ডাইরেক্ট সেলিং এর কাজ করি। বুঝতেই পারছেন, ডাইরেক্ট সেলিং এর কাজ, এই কাজে অনেকটা রাস্তা, প্রায় 30 থেকে 50 কিলোমিটার রাস্তা আমাকে প্রতিদিন ঘুরে বেড়াতে হয়। বিভিন্ন মানুষের সাথে দেখা করে তাদের অর্ডার নিয়ে সাপ্লাই করাটাই আমার একমাত্র কাজ। কখনো কখনো কোম্পানির মালিক ডেলিভারির জন্য আমাকে তার বাইকটি দিত, আবার কোনো দিন আমাকে অটোরিকশা ভাড়া করে দিত। এইভাবেই চলতো আমার দিন। কিন্তু একদিন আমার সাথে এমন একটি ভূতুড়ে ঘটনা ঘটে যায় যে আমি রীতিমতো স্তম্ভিত হয়ে যাই। তাহলে আসুন এবার ঘটনায় চলে যাই। প্রতিদিনের মতো আমি কাস্টমারের লিস্ট এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে রিক্সার অপেক্ষা করছিলাম। এরপর একটি অটো রিক্সা আমার সামনে এসে দাঁড়ায়। চালকটি মধ্যবয়সী, পরিধানে সাদা কাপড়, মাথার চুল অনেক বড় বড় ছিল এবং শরীরের রং ছিল কালো। আমার কাছে এসে বলে, কোথায় যাবেন? আমি বললাম প্রায় 4 ঘন্টার জন্য আপনাকে ভাড়া পাওয়া যাবে। এই শহরে 10 থেকে 15 জায়গায় দাঁড়াতে হবে এবং সেখানে জিনিস পৌঁছে দিতে হবে। এরপর লোকটি বলল, ঠিক আছে বসুন। আমি বসলাম, কিন্তু একটু পরে কেমন যেন অস্বাভাবিক অনুভূতি হতে লাগলো, যেন আমার ভেতর থেকে কেউ আমাকে এখানে বসে থাকতে বাধা দিচ্ছিল। এরপর তিনি অটো রিক্সা স্টার্ট করলেন এবং গান চালিয়ে দিলেন। আমি লক্ষ্য করলাম যে লোকটি তন্ত্র মন্ত্রের মতো কি যেন গুনগুন করছে, আর মন্দির দেখলেই সেদিকে না গিয়ে একটু ঘুরে গিয়ে আবার আগের রাস্তায় উঠেছিল। কি জানি মন্দিরের সাথে তার কিসের শত্রুতা। মন্দিরে দেখলেই সে আপন মনে চেঁচিয়ে উঠেছিল। এসব দৃশ্য দেখার পর আমার মনে কেমন যেন একটা খটকা লাগতে লাগলো। আমার মনে হতে লাগলো এই লোকটা হয়তো পাগল। কি জানি এই পাগলের গাড়িতে কেন উঠে বসলাম। আমি ভাবছিলাম এই লোকটি পাগল নয়তো এর ভেতরে নিশ্চয়ই কোনো ভূত প্রেতের বাস আছে। আমার এই বদ্ধ পাগলটির সাথে এত দূর যেতে একেবারেই মন চাচ্ছিল না। আমি গাড়ি থামাতে বললাম। লোকটি বলল, ভাই ব্রেক ফেল হয়েছে, ব্রেক লাগছে না, চুপচাপ বসে থাকুন। এবার বলে কি, এবার আমার মাথা থেকে সমস্ত বুদ্ধি বেরিয়ে গেল। ইতিমধ্যে আমি ভয় প্রচুর ঘামতে শুরু করে দিয়েছি। নিজের অজান্তেই আমি চিল্লাতে শুরু করে দিলাম। সেই লোকটি জোরে জোরে হাসতে লাগলো। তার মাথা হঠাৎ করে 180 ডিগ্রি ঘুরিয়ে আমার দিকে তাকালো। তার চোখ দুটি অস্বাভাবিক রকমের লাল এবং মাঝখানে কালোর জায়গায় পুরোপুরি অংশে রীতিমতো সাপ বেরিয়ে আসছে। এই দৃশ্য দেখে আমি রীতিমতো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার আগে লোকটির মুখ দেখা উচিত ছিল, তাহলে এই পাল্লায় আর পড়তাম না আমি। সে বলল, যদি চিল্লাও আমি তোমাকে আমার পৃথিবীতে নিয়ে যাব। বলে কি, আমার পৃথিবী? এবার আমার আর বুঝতে বাকি রইল না যে এটা একটা জিনের পাল্লায় পড়েছি আমি। তার কর্কশ কণ্ঠী আওয়াজ শোনার পর আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। এখন আমি পুরোপুরি এই রহস্যময় ব্যক্তিটির নিয়ন্ত্রণাধীন। এদিকে আমার মাথায় অটো রিক্সা থেকে ঝাঁপ দেওয়ার মতনও শক্তি উধাও হয়ে গিয়েছিল। আমি ভয় কাঠ হয়ে গিয়েছি। প্রায় 1 ঘন্টা ধরে শহরের বিভিন্ন জায়গায় সে আমাকে ঘোরাতে থাকে। হঠাৎ করে সে তার গাড়ি থামিয়ে দেয় এবং আমার দিকে ঘুরে বলে, তোর মতো শান্ত মানুষ আমার কাছে কোনো কাজেই আসবে না। আমার অটোরিকশা থেকে পালিয়ে যা, না হলে তোকে এখানেই ছিঁড়ে দেব। আমি দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার হাত পা রীতিমতো ভয়ে অবশ হয়ে গিয়েছিল। নড়ার মতো কোনো শক্তি আমার ছিল না। আমার নিঃশ্বাসও রীতিমতো ছোট হয়ে আসছিল। আর এদিকে ঘেমে নিয়ে আমার শরীরটা একাকার অবস্থা।
আমি নড়ছি না দেখে সে তার হাতটি উপরে উঠালো এবং চিল্লাতে চিল্লাতে আমার মুখে সোজারে একটা ঘুষি মেরে দিল। আমি ছিটকে গিয়ে রাস্তায় পড়লাম। এরপর আমার আর কিছু মনে নেই। যখন আমি চোখ খুললাম তখন ঘড়িতে দেখি 1:15 বাজে। আমার চারপাশের লোকগুলি আমাকে যেমন কেমন ঘৃণার দৃষ্টিতে দেখছিল। তারা হয়তো মনে মনে ভাবছিল আমি কোনো মাতাল অথবা নেশাগ্রস্ত মানুষ রাস্তায় পড়ে আছি। আমার উঠে বসার শক্তিটুকু ছিল না। আমি আমার একটা বন্ধুকে ফোন করলাম। সে কিছুক্ষণ পর আমাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। আমার জীবনে এরকম ঘটনার সাক্ষী আর কখনো হয়নি, কিন্তু এখনো ভয় নিয়ে ঘুরে বেড়ায় যদি আবারও সেই মানুষটির সাথে আমার দেখা হয়ে যায়। এই ছিল আমার ঘটনা। ঘটনাটি ভালো লাগলে আপনার প্রেত অনুষ্ঠানটাতে পড়ে শোনাতে পারেন। আমাদের লিসনার ওদেরকে ঘটনাটা শেয়ার করেছেন। থ্যাংক ইউ জয় ভাই, এত সুন্দর একটা ইন্টারেস্টিং স্টোরি আমার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। আর আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের পরবর্তী স্টোরিতে যাবো। বাট যাওয়ার আগে বলতে চাই, আপনারা যদি চান প্রেতের ঘটনা পাঠাবেন তাহলে কিন্তু পাঠিয়ে দিতে পারেন। আমাদের কাছে প্রেতের একটা ইমেল আইডি আছে, উইচ ইজ pretbygeffreykhan@gmail.com, PRETBYJEFFREYKHAN@gmail.com। ঠিক এই ইমেলে গিয়ে ঘটনা সেন্ড করে দিলেই চলবে, আর কিছুই করার লাগবে না। এনিওয়েজ, আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের নেক্সট স্টোরিতে চলে যাব। আমার হাতে আর একটা ঘটনা আছে। এই ঘটনাটা দিয়ে আজকে আমাদের বিদায় নেব। আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আমি সরাসরি চলে যাচ্ছি সর্বশেষ ঘটনায়। আশা করছি এই ঘটনাটা দিয়ে আমরা শেষ করতে পারবো আজকের এপিসোড। চলে যাই সর্বশেষ ঘটনায়। আমি নাজমুল বলছি, রাজশাহী থেকে। আজ আমি আমার একটা ভৌতিক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসা রাজশাহী শহরের একদম ভেতরে। ঘটনাটি ছিল আজ থেকে 6 বছর আগের একটা ঘটনা। তখন আমি এইচএসসি পাশ করছি মাত্র। সময়টা ছিল বর্ষাকাল, পদ্মার ঝুড়পানি। তখন আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম যে একটা নৌকা ভ্রমণ করব। আমরা 4 জন ছিলাম একসাথে, সবাই রাজি ছিল। ঠিক করলাম তারপর দিন আমরা বাদ থেকে যাত্রা শুরু করব। সকাল 9টায়। কোথায় যাব ঠিক নাই। সারা দিন নৌকায় কাটাবো ঠিক করলাম। পর দিনটা ছিল রবিবার। সকাল থেকেই টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু করলো। সকাল 10টায় আমি বাঁধে গিয়ে পৌঁছালাম, কিন্তু কেউ তখনও আসেনি। আমাদের বন্ধুদের কারো কাছে পার্সোনাল মোবাইল ছিল না, শুধুমাত্র রিঙ্কু ছাড়া। তাই আমি দোকান থেকে রিকুকে ফোন করে বাঁধে আসতে বললাম। রিকু আসলো প্রায় 1 ঘন্টা পর। তখন প্রায় বেলা 11টা। আর কেউ আসলো না। আমি আর রিঙ্কু ঠিক করলাম আমরা দুজনেই ঘুরতে বের হব নৌকা নিয়ে। ঠিক তখন বৃষ্টিটা আবারও জোরে সরে এলো। এই বৃষ্টি আর যেন থামতেই চায় না। তারপর যখন বৃষ্টি নামলো তখন প্রায় দুপুর 3টা। আমরা একটা হোটেলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। তারপরে একটি নৌকা ভাড়া করলাম, কিন্তু আমরা আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। আমরা ঠিক করলাম নদীর ওপারে ভারতের বর্ডারের কাছে একটি গ্রাম আছে, সেখানে যাব। তারপর আমরা রওনা হলাম। গ্রামে পৌঁছানো প্রায় 5 কিলোমিটার আগে চরের ভেতরে নৌকা ঘাটে নৌকা আমাদের নামিয়ে দিল। বাকিটা পথ হেঁটেই যেতে হবে। মাঝিকে জিজ্ঞেস করলাম যে কত রাত পর্যন্ত এখানে নৌকা পাওয়া যাবে। সে বলল যে আনুমানিক রাত 9টা পর্যন্ত নৌকা পাওয়া যাবে। তখন আমরা সেই গ্রামের দিকে হাঁটা ধরলাম। গ্রামে পৌঁছে আমরা দুজনেই এদিক ওদিক ঘোরাফেরা শুরু করলাম। গ্রামে কোনো বিদ্যুতের লাইন নেই, জনবসতিও কম। যখন সন্ধ্যা নামলো তখন চারিদিকে খ্যাক শিয়াল ডাকা শুরু করলো। আমরা শিয়াল ডাকার শব্দে আরো মজা পাচ্ছিলাম। রাত বাড়তে থাকলো। বাসার উদ্দেশ্যে রওনা হওয়া দরকার। দুজনেই নৌকা ঘাটে এসে পৌঁছালাম। তখন রাত 9টা প্রায়। আমরা ঘাটে এসে একটু অবাক হয়ে গেলাম। একটা নৌকা ও আমরা নৌকা ঘাটে কাউকে দেখতে পেলাম না। বললাম চরম এক বিপদে। তখনও টিপ টিপ
করে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে আমাদের একমাত্র ছাতাটা স্টিকগুলো বাতাসের চাপে অলরেডি ভেঙে গেছে। আমরা পুরোপুরি ভাবে ভিজে গেছি তখন। এখন কি করা যায় সেই চিন্তায় করছিলাম। এমন সময় রিঙ্কু ওর এক বড় ভাইয়ের কাছে ফোন দিল। সে বড় ভাইয়ের বাসা বাঁধের ঠিক পাশেই। এমনিতেই আবহাওয়া খারাপ, তার ভেতরে ঝড় এলাকায় নেটওয়ার্কের সমস্যা তো আছেই, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রথমবারই রিং হয় এবং ওপাশ থেকে ফোন রিসিভ হয়। রিঙ্কু ওর সে বড় ভাইকে অনুরোধ করে যে একটা নৌকা ম্যানেজ করে তাড়াতাড়ি বাঁধ বরাবর চলে আসতে, তাহলে আমাদের খুব বিপদ হবে। ভাড়া ডাবল চাইলে ডাবল দেওয়া যাবে। বড় ভাই বলল, আচ্ছা ঠিক আছে, দেখছি। তারপর আমরা ওইখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। চারিদিকে ক্যাকশিয়ালের ডাক আর টিপ টিপ বৃষ্টি। আমরা ব্যাপারটা যেন এনজয় করছিলাম। একটু একটু ভয় করছিল, এত বড় একটা ঝড়। আমরা মাত্র 2 জন। শুনেছিলাম বর্ষার দিনে অনেক জেলেরা নৌকায় করে সারা রাত মাছ ধরে। দুর্ভাগ্যবশত সে রাতে একটাও জেলে নৌকা চোখে পড়লো না। রাত যখন 10টা তখন ডিঙ্গি নৌকা দেখতে পেলাম। তখন আমরা ভিজে চুপসে গেছি। নৌকার ঘাটে এসে পড়লো। অন্ধকার, তেমন কিছুই দেখা যাচ্ছিল না। নৌকার মাথায় বইটা হাতে একজন মানুষ বসেছিল। আমরা দুজনেই গল্প করতে করতে একদম মশগুল ছিলাম, যে আমাদের মনে হয়েছিল যে নৌকাটা হয়তো রিঙ্কুর সেই বড় ভাই পাঠিয়েছে। তাই আমরা মাঝিকে কোনো কথা না জিজ্ঞেস করি সরাসরি নৌকা উঠে পড়লাম। তখন মাথায় একটা চিন্তা কাজ করলো যে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কারণ অনেক রাত হয়ে গেছিল। এর মধ্যে রিঙ্কু ওর বাসায় ফোন করেছিল। অনেকবার ট্রাই করার পর আন্টিকে ফোনে পেয়েছিল। আমি খালাদের বাসায় থাকতাম, আর আমার বাবা মা থাকতো নাটোরে। বাসার গেটের একটা এক্সট্রা চাবি ছিল, সবসময় আমার সাথে থাকতো। আর আমি এইচএসসি পরীক্ষার পর থেকেই প্রতিদিন একটু রাত করেই বাসায় ঢুকতাম। তা আমি আমাকে নিয়ে কোনো চিন্তা করছিলাম না। চিন্তা হচ্ছিল রিঙ্কুর মাকে নিয়ে, কারণ আন্টি বাসায় একা থাকেন। আমরা নৌকায় ওঠার পর মাঝিও আমাদের সাথে কথা বলল না। নৌকা ঘুরিয়ে সোজা বাঁধের মুখে রওনা হই। নদীতে তুমুল স্রোত, বাতাসের বেগও বাড়তে থাকলো। আমি রিঙ্কু দুজনের দিকে তাকিয়ে কথা বলছি। আমাদের প্রচন্ড ঠান্ডা লাগছিল। নৌকায় ওঠার 5 মিনিট পর চোখ করলো সেই চরের দিকে। আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম। হঠাৎ ওদিকে তাকাতেই আমাদের সারা শরীর অবশ হয়ে এলো। দেখি অনেকগুলো লোক জড়ো করে আমাদের দিকে তাকিয়ে আছে। চোখগুলো যেন চলছে। রিঙ্কুও দেখি ওদিকে তাকিয়ে আছে। পরে বুঝলাম যে এগুলো তারা যাদের চিৎকারে আমরা এতক্ষণ মজা পাচ্ছিলাম। ভাবলাম ক্যাকশিয়াল এতক্ষণ আমাদের পাশেই ছিল, তারপরও আমাদের কেন ক্ষতি করলো না। আমি রিঙ্কু দুজনেই ব্যাপারটাতে একটু অবাক হলাম। আমার খেয়াল করলাম নৌকাটা নদীর প্রায় মাঝখানে। মাঝের দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। নৌকাটা অস্বাভাবিকভাবে দুলতে শুরু করলো। এই দৃশ্য দেখে আমার শরীর রীতিমতো অবশ হওয়ার পথে। ঠিক তখনই চারিদিকে মনে হলো হাজার হাজার ক্যাকশিয়াল ডাকা শুরু করলো। যেই শিয়ালের ডাক শুনে একটু আগে আমরা মজা পাচ্ছিলাম, সেই শিয়ালের ডাক শুনে মুহূর্তে ভয় পেয়ে গেলাম। ঘটনাগুলো ঘটলো মাত্র কয়েক মিনিটের মধ্যে। অবশেষে এক সময় মূর্ছা গেলাম। যখন জ্ঞান ফিরল তখন আমি আমার বাসায়। পরে শুনলাম আমাদের কাঁদাতে ল্যাপটানো অবস্থায় পড়ে থাকতে দেখেন রাজশাহী পঞ্চবটি এলাকার প্যারা মেডিকেলের একজন প্রিন্সিপাল। উনি সকালে রাত ভ্রমণে এসেছিলেন। আমাদেরকে প্রিন্সিপাল সাহেব ওখানেই দেখতে পান। তারপর আমার মানিব্যাগ থেকে আমার বাসার ঠিকানা নিয়ে কিছু লোকের সাহায্য নিয়ে আমাদের বাসায় পৌঁছে দেন। পরে জেনে নিলাম যে রিঙ্কু সেই বড় ভাইরা নৌকা পাঠিয়েছিল সেই রাতে। তবে আমাদেরকে ও পাশে না পেয়ে মাঝি নৌকা ফিরে এসেছিল। এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। সেদিন কি হয়েছিল আমরা দুজনেই সাঁতার জানতাম না। আমরা কিভাবে নদীটা পার হলাম কিছুই আমরা দুজনেই সমাধান করতে পারিনি। তবে আমরা আজ সুস্থ এবং স্বাভাবিকভাবেই বেঁচে আছি। এই ছিল আমার ছোট্ট একটি ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন।
সো দেখতে দেখতে আমরা মোটামুটি 5টা বড় বড় ঘটনা কিন্তু আজকে পড়ে ফেললাম। কেমন লাগলো আজকে প্রেতের 4 নম্বর এপিসোড আপনারা কিন্তু জানিয়ে দিতেই পারেন। এবং একই সাথে বলতে চাই যে আপনারা যদি চান যে প্রেতে ঘটনা পাঠাবেন তাহলে কিন্তু পাঠিয়ে দিতে পারেন preth@jeffreyKhan@gmail.com। ঠিক এই ইমেলে কিন্তু ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল আইডিটা কিন্তু আমি অবশ্যই কমেন্টে প্রিন্ট আপ করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে আপনারা আমাদের ইমেল আইডিতে ঘটনা সেন্ড করে দিতে পারেন। হতেই পারে আপনার ঘটনা দিয়ে আমাদের এপিসোডগুলো সাজিয়ে তুলবো। আশা করছি প্রেতের সাথে থাকবেন এবং প্রেতকে বেশি বেশি শেয়ার করে দেবেন মানুষের কাছে। সো আমি আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে বলবো প্রেত কিন্তু এক্সক্লুসিভ শো এবং সেটা সম্পূর্ণ স্বাধীন মিউজিকে পডকাস্ট হয়। পডকাস্টের যে এপিসোডগুলো সেগুলো মারাত্মক ধরনের ভয়ঙ্কর হয়, আপনারা চাইলে শুনতে পারেন এবং সেটা অবশ্যই স্বাধীন মিউজিকে শুনতে হবে। স্বাধীন মিউজিক ডাউনলোড করে ফেলুন এবং শুনে ফেলুন প্রেত পডকাস্ট বাই জেফরি খান। আমি যেটাকে বলি যে ওই এক্সক্লুসিভ যে শো 10টা এখন 11টা এপিসোড আমি করেছি এখন পর্যন্ত এবং এই 11টা এপিসোড এতটাই দুর্দান্ত ছিল, সবার কাছে অনেক ভয় লেগেছে, ভালো লেগেছে। বিশেষ করে অবিনাশ মুখার্জির ঘটনা এক কথা অসাধারণ, সবাই বলেছে আলহামদুলিল্লাহ। এবং আশা করছি আপনারাও অনেক ইন্টারেস্ট ফিল করবেন এবং অনেক এনজয় করবেন স্টোরিগুলো। সো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। যাওয়ার আগে বলবো অবশ্যই ঘটনা কিন্তু সেন্ড করেই দিবেন এবং অবশ্যই আমি চিন্তা করছি এখন থেকে সপ্তাহে 2 দিন নয়, আমি 3 দিন করে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আশা করছি আমি যদি পারি তবে ইনশাল্লাহ শনিবারও আপনাদের বা শুক্রবার আপনাদের জন্য এপিসোড নিয়ে আসার চেষ্টা করবো। অবশ্যই 30 মিনিটসের এপিসোড হবে, হয়তো রাত 11টার সময় থেকে 11:30 পর্যন্ত 30 মিনিটসের একটা এপিসোড আমি করার প্ল্যানে আছি। দোয়া করবেন যেন আমি প্ল্যানটা সাকসেসফুল হতে পারি। সো আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি প্রেতের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।